ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিক খাতায় স্বাগত জানাচ্ছে আমি হিমাদ্রি রাহা। দেশের প্রধান রপ্তানি পণ্য হলো পোশাক খাত, যা প্রায় মোট রপ্তানি আয়ের ৮৩%-এরও বেশি। তবে সাম্প্রতিক সময়ে এ খাতে শ্রম অসন্তোষ, ডলার সংকট, ঋণপত্র খোলার হার কমে যাওয়া, ব্যাংক ঋণের উচ্চ সুদহার এবং গ্যাস ও বিদ্যুৎ সংকট সহ নানা চ্যালেঞ্জের সম্মুখীন। এসব চ্যালেঞ্জের সুযোগে এগিয়ে যাচ্ছে প্রতিযোগী দেশগুলো, কমছে ক্রয়াদেশ। এসব নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় পোশাক খাতের চতুর্মুখী সংকটের সমাধান কি। আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন বিজিএম এর পরিচালক শামস মাহমুদ এবং বিজিএম এর সাবেক প্রথম সহসভাপতি নাসিরউদ্দিন চৌধুরী। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের টালিক খাতায়। শুরুতে নাসিরউদ্দিন চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। একটি বিষয় আমরা দেখলাম যে রপ্তানি আয় বেড়েছে, গত বছরের তুলনায় এই সময়ে প্রায় 12.5% মতো রপ্তানি আয় বেড়েছে, কিন্তু তারপরও আমাদের যে পোশাক খাত সংশ্লিষ্ট যে অভ্যন্তরীণ সংকটগুলো আছে খুব একটা কাটছে না। আসলে আপনার দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতা নিরিখে যদি বলি, এটিকে কিভাবে আপনি বিশ্লেষণ করবেন? আপনাকে ধন্যবাদ। একই সাথে টালিক খাতার সকল দর্শক শ্রোতাদের শুভেচ্ছা এবং আমার সহ আলোচক শামস মাহমুদ, তাকেও ধন্যবাদ জানিয়ে যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে পোশাক শিল্প সংকট সবসময় থাকে। সংকটকে ঘিরেই কিন্তু পোশাক শিল্প আজকের জায়গায়। তো এবারকার সংকট চতুর্মুখী, যথার্থ বলেছেন। সংকটটা বহুমুখী সংকটের মাঝেই কিন্তু পোশাক খাত এখন যাচ্ছে। তার বিশেষ করে এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি আমাদের সার্বক্ষণিকভাবে এক ধরনের মানে দুশ্চিন্তার মধ্যে রাখে। তার উপর বিজনেস কস্টটা এত বেশি বেড়ে যাচ্ছে, এটা কোনোভাবেই সামলে উঠে ব্যবসা চালানোটা খুব কঠিন। যেমন ব্যাংক ইন্টারেস্ট রেটটা অ্যাবনর্মালি হাই, ক্লোজ টু ডাবল 9%-এর জায়গায় এখন 16-17% ইন্টারেস্ট দিয়ে আমাদের বিজনেস করতে হচ্ছে। আর গ্যাস বিদ্যুৎ বিল অস্বাভাবিক বৃদ্ধি, এই সবকিছু মিলিয়ে আমরা কোনোভাবেই বিজনেসটা এগিয়ে নেওয়াটা খুব কঠিন হয়ে গেছে। তো যে কারণে আমার প্রতিযোগী দেশগুলো এখানে একটা অ্যাডভান্টেজ পেয়ে গেছে। এই অ্যাডভান্টেজ পেয়ে যাওয়ার মূল কারণটা হচ্ছে বিজনেস কস্টের দিক থেকে আমরা খুব বেশি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছি, আর প্রতিযোগী দেশের কাছাকাছি চলে আসছে। স্বাভাবিকভাবে আমার সাথে ভিয়েতনাম যখন কাছাকাছি আসবে, আমার কাস্টমাররা কিন্তু ভিয়েতনামকে চুজ করবে। তো এইভাবে আমার প্রতিযোগী দেশ কিন্তু ভালো জায়গায় চলে যাচ্ছে। এই বিষয়গুলো প্রপারলি টাইমলি যদি অ্যাড্রেস করা না হয়, তাহলে মনে হয় আমাদের সংকট আরো ঘনীভূত হবে এবং আমাদের বিপদের বার্তাটি খুব দ্রুত আমাদের কাছে চলে আসবে। সেজন্য আমার মনে হয় বহুমুখী বলেন আর চতুর্মুখী বলেন, এই সংকটগুলো কিন্তু আহ আহ একই সাথে এতগুলো সংকট মোকাবেলা করে এন্টারপ্রেনাররা টিকে থাকাটা একটি কঠিন বিষয়। বাংলাদেশের সম্ভাবনার জায়গা ছিল যথেষ্ট, যে পোশাক খাতের 4 দশকের অভিজ্ঞতা লব্ধ এন্টারপ্রেনার যেমন আছে, শ্রমিকরাও সেই দক্ষতা অর্জন করেছে। আমাদের যে টাইমলি শিপমেন্টের একটা কমিটমেন্ট, কোয়ালিটির কমিটমেন্ট, এগুলো বিশ্ববাজারে অনেকটা সমাদৃত। বাংলাদেশের পোশাকের অবস্থান ইতিমধ্যেই অনেক দৃঢ় জায়গায় চলে গেছে। এগুলো হচ্ছে আমাদের পজিটিভ দিক। এই জায়গাটিকে যদি ক্যাশ করতে হয়, এটাকে যদি কাজে লাগাতে হয়, আমাদের যে সমস্যাগুলো আমরা এখন ফেস করছি, প্রত্যেকটা উদ্যোক্তা কিন্তু এই সমস্যাগুলো ফেস করছে প্রতিদিনই। তো এটাকে যদি নীতি নির্ধারক মহল থেকে খুব দ্রুত অ্যাড্রেস করা না হয়, তাহলে একটা অনিশ্চয়তার মাঝে পোশাক খাত যাবে। 4 দশকের শিল্প একটা কঠিন বাস্তবতা ফেস করে যে এগিয়ে যেতে পারবে, আমি সন্দিহান। আমি ভীষণভাবে মানে দুশ্চিন্তার মাঝে আছি। অর্থাৎ এখন আপনার আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতার নিরিখে যদি আপনি বিশ্লেষণ করেন, অর্থাৎ খুব একটা সামনের দিনগুলো আসলে খুব একটা ভালো না, যদি না এখনই সে বিষয়গুলোতে পদক্ষেপ নেওয়া না যায়। আপনি থাকুন আমাদের সাথে, এই বিষয়ে বিস্তারিত আপনার কাছ থেকে আমরা জানবো। শামস মাহমুদ, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে বিদ্যুৎ জ্বালানি সংকট একটি এর মধ্যে অন্যতম প্রকট। সেটি হয়তো সামনের দিনগুলো তারা প্রকট আর ধারণ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সেই বিষয়ে আসলে আপনাদের যথেষ্ট প্রস্তুতি আছে কি? না, দেখেন, এখানে শুরুতে ধন্যবাদ দিতে চাই আপনাকে। ভালো সুন্দর করেছেন, আর নাসির সাহেব কিন্তু এক্সপ্লেন করেছে। হ্যাঁ, বর্তমান যে পরিস্থিতিতে যাচ্ছি আমরা, তো এখানে দুটা জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হলো যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, তারপর জ্বালানি সরবরাহ।
বিগত বছরে কিন্তু আমরা 30 টাকা, তারপরে 31 টাকা বয়লার এবং গ্যাসের জন্য আমরা ধরেন বিজনেস যে অ্যাসোসিয়েশন গুলো আছে সরকারের সাথে বসে আমরা বলেছিলাম যে আপনারা যদি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেন অথবা গ্যাস সরবরাহ করেন তাহলে ঠিক আছে, 30 টাকা আমরা করতে মানে রাজি আছি। And, বিগত দিনের ডিসিশন কিভাবে হতো আমরা সবাই জানি এখন। কিন্তু প্রবলেম যেটা হয়ে গেছে, এই 30 টাকা বাড়ানোর পরে কিন্তু আমরা এটা পাচ্ছি না। এটার কারণে আমি ফুল ক্যাপাসিটি কিন্তু ফ্যাক্টরি রান করতে পারছি না। আমার অর্ডার যদি সামনে আমার কাছে যদি কেউ অর্ডারও দেয়, আমি গ্যাসের কথা চিন্তা করে কিন্তু ফুল অর্ডারও নিতে পারছি না। তো এসব সমস্যা কিন্তু আমাদের হচ্ছে। আর আরেকটা জিনিস হলো যে সামনে একটা গণশুনানি আছে, 75 টাকা মানে প্রস্তাব করা হচ্ছে যে গ্যাসের দাম 75 টাকা করবে নতুন সংযোগের জন্য। এখন এই টাইপের পলিসি যদি আসে সামনে, এখানে তো এফডিআই তো বাংলাদেশে কেউ মানে ইন দ্য রাইট মাইন্ড আসবেই না। এবং আমরা যারা এখানে ইনভেস্টমেন্ট করি, লোকাল উদ্যোক্তা যারা ইনভেস্ট করি, আমরাও কিন্তু এখানে ইনভেস্টমেন্টটা যাবো না। বিকজ এখানে দেখেন, আমি এক্সিস্টিং ফ্যাক্টরি 30 টাকা গ্যাস বিল দিব, আর এফডিআই আপনি আনতে বলছেন, ওই কোম্পানি এসে 75 টাকায় নতুন গ্যাস সংযোগ নিয়ে একই জিনিসের ব্যবসা করবে। এটা তো অবাস্তব জিনিস। অথবা আমি উদ্যোক্তা হয়ে, লোকাল অন্টারপ্রিনিয়র হয়ে আমি আরেকটা এখন টেক্সটাইল মিল করবো অথবা গার্মেন্টস করবো, আমার একটা গার্মেন্টস পে করবে 30 টাকা, আরেকটা পে করবে 75 টাকা। এটা তো হয় না। আর যেখানে আমরা জানি পেট্রো বাংলার যে ফিগারটা আছে, এখানে কিন্তু উল্লেখ করা আছে যে সরকারের ওই সরবরাহ থেকে শুরু করে উত্তোলন সব কস্ট নিয়ে ওনাদের খরচ আসে 24 টাকা। আমি 24 টাকার জায়গায় 30 টাকা অলরেডি পে করছি। তো আমি এর থেকে আবার বেশি কেন পে করবো? এন্ড পুরো বাংলাদেশের যত গ্যাস কনজাম্পশন, ইলেকট্রিসিটি কনজাম্পশন হচ্ছে, এটার অনলি 6%, অনলি 6% বিজিএম এর সদস্যরা কিন্তু ইউজ করে। তো বিজিএম এর সদস্যরা কেন এসব বাড়তি টাকা দিয়ে অন্যদেরকে ভর্তুকি দিবে? অন্য সেক্টর তো বাংলাদেশে আছে। তো তারপর গভর্নমেন্টের সিস্টেম লসের কথা বলে, ওনারা সিস্টেম লসে কিচ্ছু করছে না। সিস্টেম লস আমরা দেখছি যে এখানে চোরাই লাইন দিয়ে গ্যাস সরবরাহ নিচ্ছে অনেক ফ্যাক্টরিতে, ওখানে কোনো রেড হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। আর যারা মানে ঠিকভাবে ব্যবসা করতে চাচ্ছে, আমাদের উপরে এসব জিনিস চাপানো হচ্ছে। তো এই জিনিসটা কিন্তু সামনের দিনে বড় একটা বাধা হয়ে দাঁড়াবে। এবং একটা জিনিস হলো যে দেখেন, নাসির সাহেবরা হলো আমাদের ফার্স্ট জেনারেশন, মানে আমাদেরকে একটা বেস তৈরি করে দিয়েছে ওনারা। ওনারা অনেক কষ্ট করেছে। ওনারা কিন্তু কখনো এই যে ওয়েলথ ক্রিয়েট যেটা করেছে এই এই ব্যবসায় এসে, ওনারা কিন্তু কখনো এনজয় করেনি। এটা বাস্তবতা। ওনারা একটা গার্মেন্টস ছিল ওনার, উনি আরেকটা গার্মেন্টস ইনভেস্টমেন্ট করেছে, পরে আরেকটা গার্মেন্টস অথবা অন্য কোনো খাতে ইনভেস্টমেন্ট করেছে। তো ওনারাই কিন্তু এই মানে যেটার ভিত্তির উপর আমরা দাঁড়িয়ে আজকে কথা বলছি, ওনারাই কিন্তু তৈরি করেছে। কিন্তু এখন যেটা হয়েছে, এরকম যদি অবাস্তব কথা যদি সরকার সামনে নিয়ে আসে, প্রস্তাবনা নিয়ে আসে, নতুন যে প্রজন্ম যারা ধরেন এখন আমরা হাল ধরছি এই সেক্টর থেকে, ওনাদের হাত ধরে আমরা যারা আসছি এই সেক্টরে, আমরা কিন্তু ওনারা আমাদেরকে শিক্ষা দিয়েছে, আমাদেরকে এই ওয়েলথ ক্রিয়েশন যেটা হয়েছে। সম্ভবত কারিগরি ত্রুটির কারণে আমরা শামস মাহমুদের সংযোগটি হারিয়েছি। নাসিরউদ্দিন চৌধুরী, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটা হচ্ছে, শামস মাহমুদ জ্বালানি সংকট এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের যে বিষয়টি, সেটি উনি ওনার মতো করে ব্যাখ্যা করলেন। আসলে এই সংকট মোকাবেলায় আমাদের যথাযথ প্রস্তুতি আছে কিনা, আপনার পর্যবেক্ষণ কি বলে? আসলে খুব সম্ভবত আমাদের দুটি সংযোগই হয়তো বিচ্ছিন্ন হয়েছে। দর্শক, আমরা এই মুহূর্তে একটা বিরতিতে যেতে চাই। বিরতির পর আমরা নিশ্চয় আবার আলোচনায় ফিরব। বিরতি নিচ্ছে ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতে। আলোচনার বিষয় পোশাক খাতের চতুর্মুখী সংকটের সমাধান কি। আমরা ফিরছি আলোচনায়। বিরতির পর আমরা নাসিরউদ্দিন চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিরতির আগে আপনি আপনার বেশ কিছু পর্যবেক্ষণ সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন এবং সংকটের কথাগুলো তুলে ধরেছেন। একটি বিষয় এবার আপনার কাছ থেকে জানতে চাই, সেটি হচ্ছে, যেই খাত আমাদের রপ্তানির শীর্ষে আছে, যে খাত আমাদেরকে বিশ্বব্যাপী পরিচিতি এনে দিচ্ছে, যে খাত আমাদেরকে অর্থনীতিতে সমৃদ্ধ করছে, সেই খাত প্রত্যেকবার আমরা দেখি রাষ্ট্রটিক পট পরিবর্তন হলে, রাষ্ট্রটিক অস্থিরতা হলেই এই খাতে একটা প্রকট প্রভাব পড়ে। আমরা এত বছরে কেন সেটিকে রাষ্ট্রটিক প্রভাবমুক্ত রাখতে পারিনি? এটার তৈরি পোশাক শিল্প বাংলাদেশের প্রেক্ষাপটে অর্থনীতির প্রাণ শক্তি বলা যায়। ওয়েজ আর্নারের ফরেন এক্সচেঞ্জ আর্নিং আর তৈরি পোশাকের এক্সপোর্টের আর্নিং, এই দুটার উপরেই তো বাংলাদেশের অর্থনীতির ভিত্তি। কিন্তু আনফরচুনেটলি যেটি বলছেন যে পট পরিবর্তন হলে পলিসি ধারাবাহিকতা এবং প্রপার অ্যাটেনশন পাওয়া, আর সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে ট্রেড বডি তো কাজ করছে না।
এখন যে তৈরি পোশাক শিল্প যেটা প্রতিদিনকার সমস্যা প্রতিদিন অ্যাড্রেস করতে হয়, আমরা একটা শক্তিশালী একটা বডি কাজ করতো এখানে বিজিএমই। এটা যে কোনো সমস্যার সাথে সাথে পলিসি লেভেলে কাজ করতো, নীতি নির্ধারক মহলে আহ, যে কথা বলতো, দ্রুত যে কোনো সমস্যার সমাধান পাওয়া যেত, যেটি কিন্তু এখন পাওয়া যাচ্ছে না। যে কারণ একটা ইলেক্টেড বডি থাকার কথা সেটি নেই এখন। ট্রেড বডির তো একটা বড় ফ্যাক্টর, বিশেষ করে এক্সপোর্ট সেক্টরের জন্য বিজিএমই এর জন্য, তৈরি পোশাকের জন্য, শিল্পে এক্সপোর্টের জন্য বিজিএমই এক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংগঠন। কিন্তু এই সংগঠনটা নেই বলেই আমরা অনেক সমস্যার মুখোমুখি হচ্ছি। সেটা বিচ্ছিন্নভাবে সমাধান হয়তো যে যার মতো করে, অনেক কিছু সমাধান করা যাচ্ছে না। নীতি নির্ধারক মহলের প্রপার অ্যাটেনশনটা হয়তো আমরা নিতে পারছি না। কারণ নিতে না পারার কারণ হচ্ছে তো বিজিএমইএ তো দ্রুত নীতি নির্ধারকের কাছে যাওয়ার একটা সুযোগ ছিল, সেটা তো নেই এখন। এখন তৃণমূলে যারা ব্যবসা বাণিজ্য করছে তার তো প্রতিদিনকার সমস্যা আছে। সে সমস্যাগুলোর সাথে নীতি নির্ধারক মহলের সাথে আলাপ আলোচনা, প্রতিদিনকার সমস্যা প্রতিদিনই আলোচনা হতো, সেটি কিন্তু গত 6 মাস ধরে আমরা করতে পারছি না। অতএব প্রতি জায়গায় কিন্তু সমস্যাগুলো রয়ে গেছে। এখন বাংলাদেশের এক্সপোর্ট খাত কে যদি গুরুত্ব দেয়া হয়, সেটা মনে হয় সরকারি পর্যায়ে এটি আর দেরি না করে, খুব বেশি দেরি হয়ে গেছে, আর দেরি না করে দ্রুত একটা ইলেকটেড বডি আসা উচিত। এবং ইলেকটেড বডি না আসা পর্যন্ত নীতি নির্ধারক মহলের প্রপার অ্যাটেনশনটা আমরা চাই। এই অ্যাটেনশনটা যদি আরো বিলম্বিত হয় তাহলে এই সেক্টরে ভয়াবহ একটা বিপর্যয় আসতে পারে, যেটা পুরো দেশের অর্থনীতিতে বিপর্যয় ডেকে আনবে। অতএব এটাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নীতি নির্ধারক মহলে বলতে চাই, যা দেরি হওয়ার হয়ে গেছে, এখন থেকে এটা স্পেশাল একটা অ্যাটেনশন আমাদের জরুরি বলে মনে করি। অর্থাৎ রাজনৈতিক অস্থিতিশীলতা হোক, পট পরিবর্তনই হোক, এই খাতকে যদি এসব অস্থিরতা দূরে রাখা যায়, একটি শক্তিশালী এবং নিরপেক্ষ ট্রেড বডির কোনো বিকল্প নেই। আপনি থাকুন আমাদের সাথে। শামস মাহমুদ, আপনার কাছে একটু জানতে চাই, বিরতির আগে আপনি বেশ সুন্দরভাবে জ্বালানি সংকট এবং বিদ্যুৎ জ্বালানি সংকটে কি হতে পারে, কিভাবে কি সেইটি একটি পর্যবেক্ষণ তুলে ধরেছেন। এবার যে বিষয়টি জানতে চাই, আপনি বলেছেন সিস্টেম লসের সম্মুখীন হয় তারাই, আপনারাই, যারা প্রত্যেকবার আপনারা বিল দিয়ে আসছেন, বা এই সম্মুখীনটা আপনারা যারা জেনুইন ব্যবসায়ী আছেন যারা করছেন, তারাই এই সম্মুখীনটা হচ্ছেন। এই জায়গায় আসলে বিষয়টি কমানো যাচ্ছে না কেন? এক, আরেকটি বিষয়, রপ্তানি আয় বেড়েছে এবং এর ধারাবাহিকতার রক্ষায় আসলে করণীয়টা কি? এখানে দেখেন, এখানে এক্সপোর্ট গ্রোথটা হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু আমরা দেখেছি যে ইট ইজ গ্রোয়িং, কিন্তু গ্রো করছে কারা? টপ লাইন, বড় বড় যারা কোম্পানি যেগুলো আছে। কিন্তু এখানে কিন্তু বিজিএম এর সব সদস্য কিন্তু সেম না। আমাদের মেজরিটি যারা মেম্বার, 2400 মেম্বারের মধ্যে যারা আছে, এরা কিন্তু মেজরিটি এসএমই তে পড়ে। এবং আমরা কিন্তু একটা সাইক্লিক বিজনেস করি। বিগত দিনে ধরেন জুলাইয়ের যে আন্দোলন হলো, এটার পরের থেকে শ্রমিক অসন্তোষ সবকিছু নিয়ে কিন্তু অনেকে শিপমেন্ট মিস করেছে, করেছে, টাকাগুলো রিকনসাইল করতে পারেনি। সবারই কিন্তু ব্যাংকের সমস্যা আছে। ইভেন বড় কোম্পানিরও কিন্তু ব্যাংকের সমস্যা আছে, কিন্তু বড় কোম্পানি যেহেতু আয় বেশি, ওনারা অনেক কিছু নেগোশিয়েট করতে পারে। তো এই জায়গাগুলো কিন্তু মানে আমরা দেখছি একটা ডিসকানেক্ট আছে, যে এক্সপোর্ট পাচ্ছে হ্যাঁ, কিন্তু সবার কিন্তু এক্সপোর্ট পাচ্ছে না। এখানে বড় যে কোম্পানিগুলো ধরেন, ওরা নিজেরাই আপনি দেখবেন যে 40% ওদের মাধ্যমেই যাচ্ছে। তো ওইটা ধরে নিয়ে যদি আমরা ভাবি যে সবাই খুব ভালো আছে, এইটা একটা ভুল ধারণা হবে। 1 নম্বর। 2 নম্বর হলো যে আহ, আমরা এক্সপোর্ট বাড়ছে বলছি, ভ্যালু এডিশনটা হচ্ছে নাকি এটা দেখছি না। কারণ ব্যাকওয়ার্ড লিঙ্কেজের এখানে ভ্যালু এডিশন কত ছিল এই জিনিসটা দেখতে লাগবে। রিটেনশন, আমি চায়নার থেকে ফ্যাব্রিক এনে যদি মানে পোশাক সেলাই করে যদি রপ্তানি করে থাকি, $5, ওখানে দেখাচ্ছে যে $5 এক্সপোর্ট হয়েছে। হ্যাঁ, কিন্তু চায়নার ফ্যাব্রিকের দাম ছিল $3। আর বাংলাদেশে ফ্যাব্রিক বানিয়ে ভ্যালুয়েশন করে ওই $5 যখন এক্সপোর্ট করব, এখানে কিন্তু থেকে যাবে ধরেন মানে আমরা বাংলাদেশে রিটেইন করব $4। তো এই হিসাব কিন্তু আমরা করতে লাগবে এখন, টু ট্রুলি আন্ডারস্ট্যান্ড যে এক্সপোর্ট বাড়ছে ভালো কথা, কিন্তু রিটেনশন কত করছে। আমি কি মানে আমদানি নির্ভর ভাবে কিন্তু এক্সপোর্ট করে এক্সপোর্ট গ্রোথ দেখাচ্ছি, নাকি এখানে ভ্যালুয়েশন করে আমরা এক্সপোর্ট গ্রোথটা হচ্ছে? এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো যে সামনে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ আসছে। একটা হলো এলডিসি গ্রাজুয়েশন, অলরেডি আমরা জানি যে বড় একটা বাধার হয়ে দাঁড়াবে। এটা আমরা আশঙ্কা করছি সরকার যেভাবে এখন পলিসিগুলো নিচ্ছে, এটা যদি নেয় তাহলে স্মুথ ট্রানজিশন হবে না। কারণ এলডিসি গ্রাজুয়েশনের কিন্তু একটা বড় জিনিস হলো
ইউরোপিয়ান ইউনিয়ন হলো আমাদের অলমোস্ট 50% এক্সপোর্ট হয় ইইউ মার্কেটগুলোতে। ইউতে এলডিসি গ্রাজুয়েশনের পরে আমার জিএসপি ফ্যাসিলিটি থাকবে না, আমার কি আসবে তখন? জিএসপি প্লাস। তো জিএসপি প্লাস যখন আসবে, এখন আমি সেলাই করে যখন এক্সপোর্ট করি, আমি শুল্কমুক্ত ওখানে পাঠাতে পারছি। তখন কিন্তু আমার আইদার ফ্যাব্রিক অথবা সুতা অথবা সেলাই দুটা জিনিস করে তারপর এক্সপোর্ট করতে লাগবে। যখন আপনি ওটা করবেন, তার মানে আমার কি, আমার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইনভেস্টমেন্ট করতে লাগবে, এখন আমার ফ্যাব্রিক মিল করতে লাগবে, অথবা স্পিনিং করতে লাগবে, ওয়াশিং করতে লাগবে। নাসির সাহেব শুরুতে যেটা বলেছিল, এখন বর্তমানে যে ইন্টারেস্ট রেট আছে, এই ইন্টারেস্ট রেটে এসব প্রজেক্ট ফিজিবল হবে না। এবং সামনে যেভাবে আমরা দেখছি যে সরকার চিন্তা করছে জ্বালানির দাম বাড়াবে, ওটা করলে এটা ফিজিবল হবে না। তাহলে আমরা করবো ওটা কি? তো এই জিনিসগুলো আমাদের বসে সামনে সবার সাথে, কারণ এখানে একটা যেটা সরকারের এখন বিগেস্ট উইকনেস দেখছি, ওনারা বসছে কাদের সাথে? যাদের ধরনের এক্সপোর্ট $100 মিলিয়ন বেশি, $50 মিলিয়ন বেশি, ওনাদের সাথে বসে সবার জন্য পলিসি ঠিক করছে। কিন্তু এখানে এসিবি যারা আছে, ছোট গার্মেন্টস যারা আছে, হ্যাঁ, ওনাদের কথা কিন্তু ওনারা ইনপুট নিচ্ছেন। তো এই জায়গায় আই থিঙ্ক মানে আমাদের একত্র হয়ে কাজ করতে লাগবে, কারণ আরএমজির উপর কিন্তু এখন আমরা ডিপেন্ডেন্ট। আমরা যতই কথা বলি, 84% আর্নিং আসছে আমাদের এই খাত থেকে। তো এই খাতে যদি কোনো ধাক্কা খায়, সামনের দিনে কিন্তু ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটির উপর একটা বড় একটা স্ট্রেস আসবে, যেটা এখন থেকে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ সবকিছু মিলিয়ে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের কথা আপনি তুলে ধরেছেন, সিস্টেম লসের কথা তুলে ধরেছেন, নাসিরউদ্দিন চৌধুরী বলেছেন যে হাই ব্যাংক রেটের কারণে, ইন্টারেস্ট রেটের কারণে বেশ কিছু বিষয় তুলেছেন। এই জায়গাগুলোতে যদি আসলে কাজ করা না যায়, সেক্ষেত্রে হয়তো আমাদের যে রপ্তানির যে বড় একটা খাত, সেটি হয়তো খুব একটা যে স্মুথ হবে সেটি আসলে বলা যাচ্ছে না। এই জায়গায় আসলে নীতি নির্ধারক যারা আছেন, নিশ্চয়ই কর্তৃপক্ষের বিষয়টি নিয়ে চিন্তা করবেন, ভাববেন, এবং সেই সাথে আমাদের এই যে রপ্তানির সবচেয়ে বড় যে উৎস, সেই খাতটি হয়তো অদূর ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। শামস মাহমুদ এবং নাসিরউদ্দিন চৌধুরী, আপনাদের